আমি আশা করব যারা রেগুলারলি অ্যাডভেঞ্চার একাডেমির চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখছিস তাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের ভয় কেটে গেছে। তারা অন্তত এইটুকু বুঝতে পেরেছিস ভৌত বিজ্ঞানে 100 পাওয়া যায়। প্রত্যেক বছর আমাদের প্রচুর ছেলে মেয়ে পেয়েছে, তোরা এই বছরে দেখতেই পেয়েছিস। নেক্সট ইয়ার তোদের পালা, এবং তোদেরকে এই বছরের থেকেও সাংঘাতিক ভয়াবহ রেজাল্ট করানোর জন্য আমি কি লেভেলে পরিশ্রম করছি সেটাও তুই দেখতে পেয়েছিস। আমাদের একটা নতুন সেগমেন্ট বিগ ব্যাং 50, তার আজকে 4 নম্বর ক্লাস হচ্ছে। তোরা প্রত্যেকে জানিস এই বিগ ব্যাং 50 ক্লাসের মধ্যে আমরা সেকেন্ড সামেটিভ যে চ্যাপ্টার্স গুলো রয়েছে সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ছোট ছোট প্রশ্নের আকারে নিয়ে আসি। তার পাশাপাশি যাতে তোরা ফার্স্ট সামেটিভ ভুলে না যাস, ফার্স্ট সামেটিভের চ্যাপ্টার গুলো থেকেও কোয়েশ্চেন নিয়ে এসে করাই। তার পাশাপাশি অ্যাডভেঞ্চার একাডেমি প্রত্যেক সপ্তাহে যা তোদেরকে দিচ্ছে ওই দিয়ে ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দিয়ে দিতে পারবি, আমি এইটুকু আশা রাখি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল শুরু করা যাক আজকে বিগ ব্যাং 50 4 নম্বর ক্লাস। আর এই যে প্রথম প্রশ্নটা সেটা আশা করবো তুই বুঝতে পারছিস। তোদেরকে আজকে দুপুরবেলা আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি এই প্রশ্নটা করেছিলাম। আমি দেখলাম মোটামুটি সবাই ঠিকই বলেছে কিন্তু কয়েকজন ভুলও বলছে। সমস্যাটা কোন জায়গাটা তৈরি হয় জানিস? তোকে বলে দেবে NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি পাওয়া যায়। দেখ দুটো রকমের প্রশ্ন হতে পারতো, একটা হতে পারতো NaCl এর গলিত দ্রবণের, আরেকটা হতে পারে জলীয় দ্রবণের। মনে রাখ, যখন তোকে NaCl এর গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণ বলবে তখন ক্যাথোডের মধ্যে উৎপন্ন হবে সোডিয়াম ধাতু, আর যখন তোকে বলবে NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ তখন ক্যাথোডের মধ্যে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। এর একটা ভয়াবহ এবং খুব বিপজ্জনক সাংঘাতিক কারণ আছে, যেটা এই পরিবেশের, এই প্রকৃতির, এই সমাজের বাস্তব চিত্রকে নির্ধারণ করে তুলে ধরে। ওটা আমি আমার ধাতুবিদ্যার ক্লাসের মধ্যে শেখাই। তুই যদি অলরেডি আমার চ্যানেল থেকে আগের বছরের ক্লাসটা দেখে থাকিস তাহলে তুই জানিস, আর যদি না দেখে থাকিস তাহলে একটু অপেক্ষা করে যা। এই বছরের ধাতুবিদ্যা যখন আমি দেবো তোকে শিখিয়ে দেবো যে কেন এক্স্যাক্টলি জলীয় দ্রবণ নিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর গলিত দ্রবণ নিলে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন দেখা যাক, নেসলার বিকারক কি? অনেক ছেলে মেয়ে ভুল করে। তোরা হয়তো বলে দিবি দাদা পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের দ্রবণকে নেসলার বিকারক বলে, বাট এটাই ভুল। তোকে বলতে হতো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। আমার একটা প্রশ্ন আছে, নেসলার বিকারক দিয়ে যে অ্যামোনিয়া শনাক্তকরণ করা যায়, কি কোন রঙের ভিত্তিতে করা যায়? কি রং উৎপন্ন হয় নিচে কমেন্ট কর। নেক্সট 3 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া দ্বারা গঠিত একটি জুট যৌগের গঠন লেখো। CaCl2.8NH3, মনে আছে তো? পারফেক্ট। নেক্সট, সালফান কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 100% ওলিয়ামকে সালফান বলা হয়। এগুলো যারা পড়িসনি তাড়াতাড়ি পড়ে ফেল ভাই, অজৈব রসায়ন পড়তেই হবে। ওলিয়ামের রাসায়নিক নাম কি? পাইরোসালফিউরিক অ্যাসিড। নিশ্চয়ই প্রত্যেকের কাছে এই বিষয়গুলো জানা রয়েছে। যারা এখনো পর্যন্ত অ্যামোনিয়াটা পড়িসনি, অ্যামোনিয়ার একটা ওয়ান শট আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেটা করতে পারিস। অজৈব রসায়নের বিক্রিয়াগুলোকে নিয়ে, কারণ অজৈব রসায়ন পুরো চ্যাপ্টারটাতে তো বিক্রিয়াই ভর্তি, অজৈব রসায়নের বিক্রিয়াগুলোকে নিয়ে দুটো সিরিজ আমরা আমাদের চ্যানেলের মধ্যে আনতে চলেছি, বিক্রিয়া 1, বিক্রিয়া 2। অজৈব রসায়নের বিক্রিয়াগুলো একদম হাতের মুঠোয় চলে আসবে, আমি তোকে এটুকু কথা দিতে পারি। সোমবার আর মঙ্গলবার আসছে, প্রত্যেকটা বিক্রিয়া শেখাবো। প্রথমটার মধ্যে পুরো অ্যামোনিয়া, তারপর একটা রেস্ট অফ দ্য চ্যাপ্টার, ঠিক আছে? আর ব্যাচের মধ্যে তো আমাদের পুরো অজৈব রসায়ন কমপ্লিট হয়ে গেছে, তোরা তো এমনি উড়িয়ে দিবি। এবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? আয়রন চূর্ণ অনুঘটক। কিন্তু শুধুমাত্র কি আয়রন চূর্ণ না, K2O এবং অ্যালুমিনা অর্থাৎ Al2O3 মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটক। তোরা প্রত্যেকে আমাকে বলতো প্রভাবক রূপে কি ব্যবহার করা হয়, নিচে কমেন্ট কর। নেক্সট, বায়ুর কোন গ্যাসের কারণে রূপোর জিনিস কালো হয়ে যায়? স্বাভাবিকভাবে হাইড্রোজেন সালফাইড। এবং তোরা প্রত্যেকে জানিস যে যে অদক্ষেপটা পড়ে সেটা সংকেত কি হয়, দেখি নিচে কমেন্ট কর প্রত্যেকে। অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতকালে অনুঘটক রূপে কি ব্যবহার করা হয়? এই জায়গাটা অনেকে লোকে ভুল করে। 10% রোডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তারজালি। তোরা প্ল্যাটিনাম তারজালি তো বলে দিস, কিন্তু মেন অনুঘটকটার নাম বলিস না। 10% রোডিয়াম যুক্ত, এটা কথাটা বলতে হবে। নেক্সট প্রশ্ন দেখা যাক, বলেছে আর্দ্র H2S গ্যাস শুষ্ককরণের জন্য কি ব্যবহার করা হয়? ভাই ফসফরাস পেন্টঅক্সাইড ইউজ করা হয়। এই যে H2S গ্যাস আছে না, সেটা তো একটা আম্লিক পদার্থ, আর P2O5 একটা আম্লিক অক্সাইড। তো অম্ল অম্ল নো রিঅ্যাকশন, স্বাভাবিকভাবে H2S এর জন্য P2O5 ইউজ করা হয়। বাট যখন বলবে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়, সেখানে কিন্তু P2O5 বা সেখানে H2SO4 হবে না, কারণ এগুলো আম্লিক পদার্থ। আর অ্যামোনিয়া গ্যাস মানে অ্যামোনিয়ার সাথে যখন জল থাকছে, এটা কি তো শুষ্ক করতে হবে।
এই জলটাকেই তো টেনে নিতে হবে। আর তোরা জানিস অ্যামোনিয়ার সাথে জল থাকলে বা পরে জানতে পারবি ইটসেলফ অ্যামোনিয়া একটা ক্ষারকীয় পদার্থ। আর ক্ষারের সঙ্গে যদি আমি অ্যাসিড দিয়ে দিই এরা তো বিক্রিয়া করে যাবে এবং বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়াম সালফেট তৈরি করে ফেলবে লবণ। আমরা তো আর অ্যামোনিয়া পেলাম না। সেই জন্যই অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণের জন্য ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, যেটা নিজেও একটা ক্ষারীয় অক্সাইড, যেটা জলের সঙ্গে যুক্ত করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি হয়। এটা আমি একটু বলি কথাটা, যে সিজুকার কাছে জিয়ান ছিল, সুনিও ছিল, ডেকিসুকি ছিল, কিন্তু সবাইকে ছেড়ে দিয়ে সিজুকা কাকে চুজ করেছিল? নোবেতাকে চুজ করেছিল। কেন? কারণ নোবেতার কাছে ডোরেমন ছিল আর সিজুকা গ্যাজেট ডিগার ছিল। ভাই বাজে কথা বকে তো লাভ নেই, আসল কথাটা বলে দিলাম। স্মেলিং সল্ট তৈরিতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? স্বাভাবিকভাবে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। স্মেলিং সল্ট কাকে বলে নিচে কমেন্ট কর, না জানলে পরের দিন বলে দেবো। একটি ঘুমের ওষুধের নাম লেখো যা প্রস্তুতিতে ইউরিয়া ব্যবহার করা হয়। বারবিটিউরেট, তাই না? নেক্সট, তামার উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? আমার পকেট ধামাকাটার মধ্যে কিন্তু আমি বারবার করে শিখিয়ে দিয়েছিলাম ব্যাপারটা, কাকে অ্যানোড, কাকে ক্যাথোড, কাকে তড়িৎ বিশ্লেষ্য, সব নিশ্চয়ই একদম কনসেপচুয়ালি ক্লিয়ার আছে, কোনো মুখস্থ কোনো রাট্টাফিকেশন নয়। সোনার প্রলেপ দিতে হবে তো, তাহলে সোনারই কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য হবে। পটাশিয়াম অরোসায়ানেটকে AuCN হোল টুয়াইস এর জলীয় দ্রবণ। নেক্সট, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যের গঠন লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 20% অ্যালুমিনা, 60% ক্রায়োলাইট। ক্রায়োলাইট মানে AlF3 3NAF। যখন ধাতুবিদ্যা পড়বি বুঝতে পারবি এটা অ্যালুমিনিয়ামের একটা ফ্লুরাইড আকরিক। তারপরে 20% ফ্লুসপার CF2 হয়েছে। এই পুরোটাকে একত্রিত করে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ তৈরি করা হয় এবং সেটাকে উত্তপ্ত করে অ্যালুমিনিয়ামটাকে নিষ্কাশন করা হয়। ব্যাপারটা বুঝতে পারলি? নেক্সট, লোহার চামচের উপর নিকেলের তড়িৎ লেপন করার সময় ক্যাথোড। ক্যাথোড মানে যার উপর গিয়ে নিকেলটা জমবে। কেন? কারণ নিকেলের প্রলেপ দিতে হবে। নিকেলের ক্যাটায়ন তৈরি হবে। ক্যাটায়ন যায় কোন দিকে? ক্যাফর ক্যাটায়ন, ক্যাফর ক্যাথোড। তাহলে নিকেলের ক্যাটায়ন, যারা পকেট ধামাকা দেখবি ক্লাসের পরে কি দেখবি সব একদম জলের মতো পরিষ্কার হবে। নিকেলের ক্যাটায়ন তৈরি করতে হবে। সেই নিকেলের ক্যাটায়ন Na2+ কোন দিকে যাবে? ক্যাটায়ন যায় ক্যাথোডে। তাহলে ক্যাটায়ন কোন দিকে যাবে? না ক্যাথোডের দিকে যাবে। ক্যাফর ক্যাটায়ন, ক্যাফর ক্যাথোড। আর ক্যাথোডের মধ্যে আমাকে রাখতে হবে কাকে? লোহার চামচটাকে। তাহলে লোহার চামচ যেটা ক্যাথোডের মধ্যে আছে তার মধ্যে গিয়ে জমবে Na2+, অর্থাৎ নিকেল গিয়ে জমবে যাবে। তার মানে নিকেলটাকে আমাকে কোথায় ইউজ করতে হবে? অ্যানোডে ইউজ করতে হবে। তাহলে নিকেল থাকবে অ্যানোডে, লোহার চামচ থাকবে ক্যাথোডে। আর যার প্রলেপ দিচ্ছি মানে নিকেলের একটা সল্ট ইউজ করতে হবে তড়িৎ বিশ্লেষ্যের উপর। কি? সামান্য বোরিক অ্যাসিড যুক্ত নিকেল সালফেট দ্রবণ ইউজ করতে হবে। নেক্সট, চলো নেক্সট প্রশ্ন। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? নিচে কমেন্ট করে। এটা মনে হয় আগের দিন করিয়েছিলাম। নেক্সট প্রশ্নটা দেখা যাক কি বলেছে। ভোল্টামিটারে ব্যাটারির ঋণাত্মক মেরু যে তড়িৎদ্বারে যুক্ত থাকে তার নাম কি? খুব ভালো করে মন দিয়ে শুনবি। যারা যারা আমার পকেট ধামাকাটা দেখেছি তড়িৎ বিশ্লেষণের, এগুলো তাদের মুখস্থ করতে হচ্ছে না। দেখ আমি তাদেরকে বলেছিলাম এই হচ্ছে নেগেটিভ আর এই হচ্ছে পজিটিভ। যে নেগেটিভের সঙ্গে যুক্ত তড়িৎদ্বার সে নিজেও নেগেটিভ ভাই। পজিটিভের সাথে মিশলে তুই নিজে পজিটিভ হবি, নেগেটিভের সাথে মিশলে তুই নিজে নেগেটিভ হয়ে যাবি। আর যদি কেউ নেগেটিভ হয়ে যায় তাহলে তার দিকে যাবে কে? পজিটিভ আয়নই যাবে, কারণ পজিটিভই নেগেটিভের দিকে যায়। এবার পজিটিভ আয়নকে কি বলে ভাই? ক্যাটায়ন বলা হয়ে থাকে দাদা। আর ক্যাটায়ন তোদেরকে আমি কি শিখিয়েছি? ক্যাফর ক্যাটায়ন, ক্যাফর ক্যাথোড। তাহলে ক্যাটায়ন কার দিকে যায়? ক্যাথোডের দিকে যায়। তাহলে স্বাভাবিকভাবে ঋণাত্মক তড়িৎদ্বারকে কি নামে ডাকা হয়ে থাকে? ক্যাথোড নামে ডাকা হয়ে থাকে। গল্প শেষ। আর কি কিছু আছে? তোরা নিচে কমেন্ট করে বল, এই ক্যাথোড তড়িৎদ্বারের মধ্যে জারণ বিক্রিয়া ঘটে না বিজারণ বিক্রিয়া ঘটে? সেইটাও কিন্তু একদম পরিষ্কার কনসেপ্ট দিয়ে শিখিয়ে দিয়েছিলাম। নেক্সট প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? প্ল্যাটিনাম। নেক্সট, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়? একটু আগে বললাম, নিচে কমেন্ট কর। কপার সালফেটের জলীয় দ্রবণের কপার তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করলে, বারবার করে এই বিষয়টা আমি শেখাচ্ছি, বারবার করে বলছি, এটা পরীক্ষাতে আসে। এখানে ওভারঅল কপার সালফেটের গাঢ়ত্বটা দ্রবণের মধ্যে অপরিবর্তিত থাকে। এই কথাটা আমি বহুবার তোদেরকে শিখিয়েছি। কি দেখি অপশনে দিয়েছে? অ্যানোডে SO4 2- আয়ন তড়িৎমুক্ত হয়? একেবারেই নয়। অ্যানোডে OH- আয়ন তড়িৎমুক্ত হয়? একেবারেই নয়। অ্যানোডে কপার 2+ আয়নে অ্যানোডের কপার, একদম অ্যানোডের কপার 2+ আয়নে আয়নিত হয়। ভেরি গুড। অ্যানোড নিজে কপার 2+ উৎপন্ন করে, কারণ অ্যানোডে ঘটবে জারণ। কোনো যদি অ্যানায়নও যেত, সে গিয়ে ইলেকট্রন ছাড়তো, তাহলে কি ঘটতো? জারণ ঘটতো। কিন্তু কোনো অ্যানায়ন যাচ্ছেই না। কপার যেটা রয়েছে অ্যানোডের মধ্যে, সে নিজে ইলেকট্রন ছেড়ে জারিত হয়ে দ্রবণের মধ্যে চলে আসছে। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য মেন জায়গা।
নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কোন অবপারমাণবিক কণা ব্যবহার করা হয়? এটা হচ্ছে তোমার নিউট্রন ব্যবহার করা হয়, ধীর গতি সম্পন্ন নিউট্রন। কোন বিক্রিয়ার নীতিকে কাজে লাগিয়ে পরমাণু বোমা প্রস্তুত করা হয়েছে? নিউক্লিয় বিভাজন। ডায়নামোর নিয়ম কোনটা? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। আর মোটরের নিয়ম কোনটা? নিচে কমেন্ট কর। ভারতবর্ষে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক কত? 50 হার্জ। নেক্সট, 10 ওহম রোধের দুই প্রান্তে 10 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখতে ব্যয়িত ক্ষমতা কত? আমরা জানি P = V²/R। একদম সোজা প্রশ্ন আছে। তোদেরকে প্রচুর অঙ্ক করিয়েছি, চলতড়িতের একটা গোটা অঙ্কের ভিডিও দিয়েছি। চলতড়িতের আমাদের ব্যাচের দুখানা ক্লাস, চলতড়িতের একটা ওয়ান শট আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে কিছুদিনের মধ্যে। তোরা যদি বলিস আমার অ্যাপের ফ্রি মেটেরিয়াল সেকশনে আমি পুরো সেকেন্ড সামেটিভের একটা প্লেলিস্ট তৈরি করে দেবো, যে কোন কোন ভিডিওগুলো আমার চ্যানেল থেকে তুই দেখবি, পর পর যেমনি অ্যাপের মধ্যে থাকে অমনি করে দিয়ে দেবো। যদি বলিস আমি করে দেবো। তাহলে নিচে একটু কমেন্টের বন্যা করে দে দেখি, দরকার আছে। তাহলে V² কত? V মানে কত? 10, তাহলে 10² আর কত আছে বল? 10 আছে, তাহলে 10 দিয়ে 10 কাটলো, তাহলে 10 হয়ে গেল। এবার ক্ষমতা বলেছি যখন, ওয়াট হয়ে গেল। নেক্সট প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক ড্যাশ হয়। বৃদ্ধি পাচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে হ্রাস পাবে। ঠিক আছে, কমে যায়। নেক্সট, রোধাঙ্কের এসআই একক কি? তোদেরকে বারবার করে একক বার করা শিখিয়েছি, ρ × L/A। যারা আমাদের চলতড়িতের ওয়ান শট বা প্রথম দুখানা ব্যাচের ক্লাস দেখিসনি, গিয়ে দেখে নে। চলতড়িতের একটা অঙ্কের ভিডিও দিয়েছি, গোটা ভিডিওটা দেখে নে, অঙ্ক শিখে যাবি। চলতড়িতের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের দুটো সেট দিয়েছি, গিয়ে দেখে নে। প্রচুর কিছু দিচ্ছি। পরীক্ষার আগে সুপার মক দেবো, আর আফটার সেকেন্ড সামেটিভ অ্যাডভেঞ্চার একাডেমি তোকে এমন জিনিস করাবে যেটা আগে ফিজিক্যাল সায়েন্সে হতো না। এমসিকিউ, ভিএসকিউ, এসকিউ, এলকিউ সব সেপারেট করে করে করাবো। বিভিন্ন স্কুলের বিভিন্ন টেস্ট পেপার একদম মিক্স করে করে করাবো, তুই দেখতে থাক। এখান থেকে যদি আমি তোকে বলি রোধাঙ্কের এসআই একক, তাহলে রো বার কর। R × A/L হয়ে যাবে। আর মানে রোধ, রোধের একক হচ্ছে ওহম। এসআই একক বলেছে, তাহলে এর হচ্ছে তোমার হচ্ছে মিটার স্কোয়ার, আর নিচে এল মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য, স্বাভাবিকভাবে সেটা মিটার। ঠিক আছে, তাহলে এই হলো, কাটলো, তাহলে অ্যান্সার চলে এলো ওহম × মিটার। গল্প শেষ। নেক্সট, উত্তল লেন্সের সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে ফোকাস থেকে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব, মানে বস্তু দূরত্ব x, প্রতিবিম্ব দূরত্ব y। এটা তো অ্যাকচুয়ালি 12 এর প্রশ্ন, বাট একটা 10 এর টেস্ট পেপারের মধ্যে দিয়েছে, দ্যাটস ওয়াই বিগ ব্যাং এর মধ্যে সে শামিল হয়ে গেছে। লেন্সটির ফোকাস দূরত্ব f হলে তাদের মধ্যে সম্পর্ক xy = f²। যদি কারোর জানা থাকে এই সমীকরণটাকে কার সমীকরণ বলে, সে নিচে কমেন্ট কর। যাই হোক, এখন জেনে নিলি বস্তু দূরত্ব x, প্রতিবিম্ব দূরত্ব y, তাহলে x × y = ফোকাস দূরত্ব f এর স্কয়ার। নেক্সট প্রশ্ন, দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে কোন ধরনের চশমা পড়তে বলা হয়? দীর্ঘ তো, তাহলে কথাটা ছোট হবে, উত্তল। আর যদি বলে স্বল্প, তাহলে কথাটা একটু বড় হবে, তাহলে হয়ে গেল অবতল। এইভাবে মনে রাখতে পারিস। ঠিক আছে, দীর্ঘ দৃষ্টিকে কি বলা হয়? হাইপারমেট্রোপিয়া। আর স্বল্প দৃষ্টিকে কি বলা হয়? মায়োপিয়া। কথাটা যেন খেয়াল থাকে। নেক্সট, বিবর্ধক কাঁচ হিসেবে কোন প্রকারের লেন্স নেওয়া হয়? উত্তল লেন্স নেওয়া হয়। নেক্সট প্রশ্ন বলেছে, কোন প্রকারের লেন্স কর্তৃক সর্বদা অসৎ? আচ্ছা, কোন প্রকারের লেন্স কর্তৃক সর্বদা অসৎ এবং বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর প্রতিবিম্ব গঠিত? অবতল লেন্স, শিখিয়ে দিয়েছিলাম কিন্তু। নেক্সট প্রশ্ন দেখা যাক, এ এবং বি দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে এইটা এবং এইটা, কোনটি লঘুতর মাধ্যম? দেখ, অ্যাডভেঞ্চার একাডেমিতে তুই যখন ফিজিক্যাল সায়েন্স পড়ছিস, একটা ছোট্ট ইনফরমেশন তোকে মুখস্থ করতে হবে না। আমি তোদেরকে বারবার করে শিখিয়েছিলাম প্রতিসরাঙ্ক = c/v। তার মানে এই সিটা তো ধ্রুবক, তাহলে মিউ প্রপোর্শনাল টু 1/v। তার মানে মিউ আর ভি পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। যদি ভি বৃদ্ধি পায়, যদি বেগ বৃদ্ধি পায়, তাহলে প্রতিসরাঙ্কের মানটা হ্রাস পাবে। এবার তোকে বলে দিয়েছে দুটো মাধ্যমের বেগের মান এইটা এবং এইটা, কোনটি লঘুতর মাধ্যম? লঘুতর মাধ্যম মানে কি? কার প্রতিসরাঙ্ক কম? যার প্রতিসরাঙ্ক কম হবে। যেমন যদি আমি তোকে বলি বায়ুর প্রতিসরাঙ্ক 1, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, তাহলে কাঁচের তুলনায় বায়ু লঘুতর মাধ্যম, আর বায়ুর তুলনায় কাঁচ ঘনতর মাধ্যম। তাহলে স্বাভাবিকভাবে কোনটা লঘুতর মাধ্যম হবে? যার বেগের মানটা বেশি, যার প্রতিসরাঙ্কটা কম, সে লঘুতর মাধ্যম। তাহলে বেগের মান একটা 3, একটা 3.5 আছে, তাহলে যেটা 3.5 অর্থাৎ বি, তার ক্ষেত্রে বেগের মানটা বেশি, তাহলে তার ক্ষেত্রে প্রতিসরাঙ্কটা কম, তাহলে সেটা লঘুতর মাধ্যম হবে। একদম পরিষ্কার কনসেপ্ট। দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক সর্বাধিক? নিচে কমেন্ট করো এই একই কনসেপ্ট দিয়ে। শুধু খেয়াল রাখবি মিউ = c/v হবে তো। যেহেতু তোকে আলো জানতে হবে, ভিপজি আর ভায়োলেট থেকে শুরু করে একদম রেড পর্যন্ত, সেখানে তোকে জাস্ট একটা ছোট্ট এডিশন করতে হবে, c/n × ল্যামডা। যারা যারা আলো কনসেপ্ট গুলো শিখিসনি তাদেরকে আমি বলবো, আলো যেহেতু ফার্স্ট সামেটিভে করিয়েছি আমরা, তাই আলোর পার্ট 1 আর পার্ট 2, আমাদের ওয়ান শটের পার্ট 1 আর পার্ট 2 আমাদের চ্যানেল থেকে তুই দেখে নে। আর সুপার মকের মধ্যে আলোর যা কোশ্চেন করিয়েছি সেই সময় দেখে নে, আলো কমপ্লিট হয়ে যাবে ভাই।
ঠিক আছে, চলো। প্রতিসরাঙ্কের একক কি? কোনো একক নেই, এককহীন রাশি। নেক্সট, স্নেলের সূত্রে গাণিতিক রূপ যদি আপাতন কোণ আই হয় তাহলে সাইন আই, প্রতিসরণ কোণ যদি আর হয় তাহলে সাইন আর ইকুয়াল টু ধ্রুবক। যারা আমাদের আলোর 1 আর 2 দেখবি তারা বুঝতে পারবি এখানে 1 2 কেন লিখলাম। ঠিক আছে, প্রত্যেকে দেখে নে। নেক্সট, জলকে উত্তপ্ত করলে জলের প্রতিসরাঙ্কের পরিবর্তন কেমন হয়? প্রতিসরাঙ্কটা কমে যায়। উত্তপ্ত করলে ছ্যাঁকা লাগছে, তুই জাস্ট একটু ভেবে নে, কণাগুলো এদিক ওদিক শিফট হয়ে যায়, ঘনত্বটা কমে যায়, প্রতিসরাঙ্কটা কমে যায়। এইটুকু ভাবলেই যথেষ্ট, প্রতিসরাঙ্ক হ্রাস পায়। নেক্সট, আলোর প্রতিসরণে লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতির মান কত হয়? লম্ব আপতনে আপতন কোণ 0, কারণ একদম অবিলম্ব ঘেঁষে ঢুকছে। লম্ব আপতন বিভেদ তলের সঙ্গে লম্বভাবে ঢুকছে, তাহলে অবিলম্ব ঘেঁষে ঢুকছে, তাহলে স্বাভাবিকভাবে আপতন কোণের মান 0, প্রতিসরণ কোণের মান 0, তাহলে চ্যুতি কোণের মানও 0। গল্প শেষ। আচ্ছা, কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়? লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়। নেক্সট, ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজমের মধ্যে দিয়ে আলো কিভাবে যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যখন ন্যূনতম চ্যুতি হয় তার মানে প্রিজমের মধ্যে দিয়ে আলো ভূমির সমান্তরালে যাচ্ছে, তখনই I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I ধরা হয় এবং চ্যুতির সমীকরণ ডেল্টা মিনিমামের সমীকরণ হয়ে যায় 2I মাইনাস A। নিশ্চয়ই এগুলো প্রত্যেকে আলোর যারা ভিডিওগুলো দেখিস নি দেখে নে, শিখে যাবি। আর যারা ফার্স্ট সামেটিভে পড়েছিল নিশ্চয়ই মনে পড়ছে। আয়তকার স্ল্যাবে কোন আলোক রশ্মি আপতিত হলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যে চ্যুতি কোণের মান কত? 0 ডিগ্রি, কারণ আয়তকার স্ল্যাবে কোনো চ্যুতি ঘটে না, তাই না, শুধু পার্শ্ব সরণ ঘটে। নেক্সট, প্রিজমের মোট তলের সংখ্যা নিচে কমেন্ট কর। 5টা হয়, কি কি হয় নিচে কমেন্ট কর। একটি পরিবাহী দণ্ডের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য 3 গুণ করা হলো, তাহলে তাপ পরিবহনের হারের কি হবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মারাত্মক একটা প্রশ্ন। তাপ পরিবহনের হার মানে কি? আজকে ধর কিউ ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি করা হয়। এই যে টিটা রয়েছে সেটা তো সময়, সেটাকে কিউ এর তলায় নিয়ে হয়। কিউ বাই টি ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই ডি। এই যে কিউ বাই টি রয়েছে এইটাকেই বলা হয় তাপ পরিবহনের হার। এবং দেখতে পাচ্ছিস এই তাপ পরিবহনের হার উষ্ণতার পার্থক্যের, উন্নতা হয়ে গেছে, উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক। মানে কিউ বাই টি প্রপোর্শনাল টু, যদি এগুলো সব ধ্রুবক হয় তাহলে প্রপোর্শনাল টু θ2 মাইনাস θ1। তার মানে উষ্ণতার পার্থক্য যদি 3 গুণ হয় তাপ পরিবহনের হারটাও 3 গুণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? কনসেপ্ট বলে এগুলোকে, কনসেপ্ট। এনটিপিতে 11.2 লিটার একটা গ্যাসের ভর 32 গ্রাম, গ্যাসটার আণবিক ভর কত? যারা রাসায়নিক গণনার ওয়ান শট দেখিসনি চ্যানেল থেকে গিয়ে দেখে নে, যে শর্ট ভিডিওগুলো দিয়েছি কয়েকদিন ধরে, ওই শর্ট ভিডিওগুলোর মধ্যে ট্যাগ করা আছে রাসায়নিক গণনার ওয়ান শট। আর রাসায়নিক গণনা শেখার আগে যে ব্যালেন্স দরকার সেটা কিছুদিন আগে চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওয়ান শটটা দেওয়া ছিল 17ই জানুয়ারিতে, ঠিক আগে এই বছরের একদম শুরুর দিকে দিয়েছিলাম। ওটা একদম তোরা এখন করতে পারবি, ওটার কোনো চেঞ্জেস কোনো প্রয়োজন নেই। তোদের মাধ্যমিকে, তোদের সেকেন্ড সামেটিভের পরে যে টেস্টের প্রিপারেশন হবে সেই সময় আমি রাসায়নিক গণনার নতুন নতুন প্রশ্ন নিয়ে আবার দেবো। বাট এখন যেটা দিয়েছি সেটা এনাফ আছে, ব্যালেন্সের ভিডিওটা দেখে ওটা করে নে। নেক্সট, এনটিপিতে 11.2 লিটার একটা গ্যাসের ভর 32 গ্রাম। খুব ভালো, 11.2 লিটার গ্যাসের ভর হচ্ছে 32 গ্রাম। তোদেরকে আমি বারবার করে শিখিয়ে দিয়েছি, যারা ব্যাচের মধ্যে পড়িস তারাও আগের দিন দেখেছিস, যারা ওই ভিডিওটা দেখেছিস তারাও শিখে গেছিস। আমাদের বার করতে হবে 22.4 লিটারের ভর কত? দাদা 11.2 লিটারের ভর যদি 32 গ্রাম হয় তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করলে 22.4 হয়, তো এইটাকেও আমি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল 64 গ্রাম। আর 22.4 লিটারের ভর যা হয় সেটাই তো আণবিক ভর, তাহলে আণবিক ভর কত? 64। নেক্সট, কোন উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য হয়? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। নেক্সট, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে গ্যাসের ঘনত্বের সমীকরণ লেখা, এই বহুবার করেছে এটা বিগ ব্যাং এর মধ্যে, নিচে কমেন্ট কর। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতা, সিএনজির পুরো নাম কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, প্রধান উপাদান কমেন্ট করো। মিথেন হাইড্রেটের সংকেত 4CH4 23H2। ঠিক আছে, এটা অনেকদিন করায়নি, আরেকবার বলে দিলাম। লাস্ট ফাইনাল প্রশ্ন, ভৌত বিজ্ঞান কেমন হচ্ছে এবার? কাঁপছে তো? কমেন্ট কর, ভৌত বিজ্ঞান কাঁপছে তো রে ভাই? অনেকে মেসেজ করেছে যে অবস্থায় ভৌত বিজ্ঞানে ছিল আজকে সেই অবস্থা নেই, আকাশ আর পাতালের তফাৎ হয়ে গেছে। মাধ্যমিক আস্তে আস্তে দেখ না কি হয়। আগের বছরে এমনি 127 খানে 100, 99, 98, 97 আমি গুনতে পারিনি। র্যাঙ্ক, ফার্স্ট র্যাঙ্ক, 8th র্যাঙ্ক, 10th র্যাঙ্ক, 11th র্যাঙ্ক, 12th র্যাঙ্ক, 16th র্যাঙ্ক, 17th র্যাঙ্ক। দিস ইজ দ্য ম্যাটার। এইভাবেই অ্যাডভেঞ্চার একাডেমি রেজাল্ট করাবে। আর আমি কথা দিয়েছি আগের বছরে যা রেজাল্ট হয়েছে নেক্সট ইয়ার আরো ভয়ঙ্কর রেজাল্ট হবে। আরো বেশি ছেলে মেয়ে 100, 99, 98, 97 সর্বোপরি নিজের টার্গেটের থেকে বেশি নাম্বার পাবে। এটাই তো তাদেরকে চ্যাম্পিয়ন বানিয়ে দেবে। নিজের টার্গেট যদি 50 হয়, তুমি যদি 80 পেয়ে যেতে পারো,
তাহলে তুমিও চ্যাম্পিয়ন ভাই। তুমি কোনো র্যাঙ্ক করা ছেলে মেয়ের থেকে কোনো কম নয়, বরং আরো বেশি অ্যাচিভ করেছো তুমি। আজকের মতো এখানে সবাই খুব ভালো থাকিস। আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিস কিছুদিনের মধ্যে, যদি তোরা বলিস। অ্যাপের মধ্যে পুরো ইউটিউবের ভিডিওগুলোকে পেস্ট করে করে একটা সিরিয়াস মানে একটা সিরিজ বানিয়ে দেবো পুরো, যেটা তুই পর পর দেখতে পারবি। যদি বলিস আমি করে দেবো, ঠিক আছে? অ্যাপটা নিচে দেওয়া রয়েছে, যদি ভর্তি হতে চাস ফাউন্ডেশন ব্যাচে এখনো, তাহলে পুরো নিচে দেখ, পুরো ডিটেলস দেওয়া রয়েছে। ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারবি, অথবা আফটার সেকেন্ড সামেটিভ যে ধামাকা ব্যাচটা আসবে, যেটা টেস্ট অ্যান্ড মাধ্যমিকের জন্য একটা সুপ্রিম ব্যাচ, ওটার মধ্যে অ্যাডমিশন নিতে পারিস। যারা ফাউন্ডেশন ব্যাচের মধ্যে পড়ে তাদের জন্য ওয়ান টাইম 599, আর যারা পড়ে না তাদের জন্য ওয়ান টাইম 699 ফিস থাকবে, ঠিক আছে? আজকের মধ্যে এখানেই টাটা। জয় ধামাকা, এটা তো বলতে ভুলে গেছি।